আজ নবনীতা দেবসেনের মজাদার গল্প মহানায়ক সুরজিৎ দা। গল্পটা শুরু হচ্ছে স্বামী স্ত্রীর খুনসুটি দিয়ে এবং শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে চলুন শুনে নেওয়া যাক। শুরু করছি মহানায়ক সুরজিৎ দা। শ্রীমতী কোথায়? হ্যাঁ, শ্রীমতী পাপিয়সী দেবী। হাই ডার্লিং। এই চালাবে না বলছি, বাড়ি ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল। ছেলেমেয়ের কি শিক্ষাই যে হচ্ছে। চোখ রগড়াতে রগড়াতে উঠে এসে দৌড় খুলে দেন পাপিয়া বৌদি। সুরজিৎ দার নাইট ডিউটি ছিল কাল। হাতের ব্রিফকেসটা টেবিলের ওপর ফেলে দিয়ে একটা জুতো পা ছুঁড়ে দরজার সামনে, অন্যটা পা থেকে ঝেড়ে খাটের কাছে কোনো রকমে খুলে ফেলেই চিৎপটাং হয়ে খাটের ওপর শুয়ে পড়ে আহ বলে একটা আরামের দীর্ঘশ্বাস ছেড়ে সুরজিৎ দা চোখের কোণ দিয়ে বৌদিকে মিটির মিটির দেখতে থাকেন। আসলে এইভাবে জুতো খোলা বৌদির একদম পছন্দ নয়। তিনি খেপে যাবেন বলেই সুরজিৎ দার এইগুলো করতে ভালো লাগে। পাপিয়া বৌদির সঙ্গে সুরজিৎ দার খুনসুটি দেখলে কারোর বিশ্বাস হবে না যে ওনাদের বেশ বড় সড়ো দুটো স্কুলে পড়ার ছেলে মেয়ে আছে। ঘুম ঘুম চোখে পাপিয়া বৌদি কিন্তু রাগ করেন না। জুতো দুটো একপাশে রেখে বলেন, আর শুও না, ওঠো, আগে মুখে চোখে জল দিয়ে পোশাকটা বদলে ফেলো, আরাম পাবে। ইস, কাল থেকে এই জামা কাপড় পরে আছো। হবে হবে, পরে হবে, আগে 2 কাপ চা করে ফেলো দিকে। বলতে বলতে শয্যাশায়ী সুরজিৎ দা এক হাত বাড়িয়ে বৌদিকে হ্যাঁচকা টান দেবার চেষ্টা করেন। বৌদিও কায়দা করে এক পাক ঘুরে নাগাল এড়িয়ে হাসতে হাসতে রান্নাঘরে পালিয়ে যান। ইস, ন্যাকা, মুখ ধোয় না, নোংরা, আবার বাসি মুখে বউকে আদর করা চাই। বয়েই গেছে। জল চড়িয়ে দিয়েই সাবিত্রী বেরিয়েছিল। সুরজিৎ দার ফেরার টাইম তার হিসেব করা। ট্রেতে বিস্কুট আর চা নিয়ে বৌদি ঘরে ঢুকতেই একটা কাপ তুলে নিয়ে সুরজিৎ দা হঠাৎ উপুড় হয়ে মাটিতে শুয়ে পড়লেন। ভারী বেড কাভারটা তুলে খাটের তলায় উঁকি মেরে বললেন, এই যে মিস্টার মিত্তির, গুড মর্নিং, এবারে বেরিয়ে আসুন। এই যে আপনার মর্নিং টি রেডি হয়ে গেছে, আর লুকিয়ে থেকে কি করবেন, লেট যখন করেই ফেলেছেন। থ্যাংক ইউ ফর লুকিং আফটার মাই ওয়াইফ। কি কি হলো? আরে বেরুচ্ছেন না কেন? ডাক্তার দেখতে হবে নাকি? কি হচ্ছেটা কি? অসভ্য কোথাকার। আসেও বাবা তোমার মাথায় কুবুদ্ধির ঢিপি। অন্য কাপ চাটা হাতে করে হাসতে হাসতে খাটের উপর বসে পড়েন বৌদি। বেশ হয় যেন যদি মিত্তির মশাই এসে পড়েন সত্যি সত্যি। বলতে বলতেই দরজায় বেল বেজে উঠল। সুরজিৎ দা তখনও মাটিতে উপুড়। চমকে গিয়ে মেঝে থেকে ঝটপট ভরা ভর্তি চায়ের পেয়ালা সমেত লাফ দিয়ে উঠে দাঁড়াতে গিয়ে মেঝে এবং শার্টে চা ছলকে ফেললেন। ওদিকে বৌদি দৌড় খুলে দিলেন। ঘরে ঢুকলো সাবিত্রী, হাতে দুধের বোতল। যাক বাবা সাবিত্রী, বাঁচালে। আমি ভাবছি বুঝি সত্যি সত্যি। গা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে সুরজিৎ দা বললেন, ওফ কি ওফ, বেশ হতো যদি সত্যি সত্যি মিত্তির মশাই আসতেন। এই যে তোমার বদ রসিকতা ওনাকে নিয়ে, বেচারা ঘুণাক্ষরেও যদি টের পেতেন কবে আমাদের তাড়িয়ে দিতেন। এত খারাপ কথা তুমি বলো। খারাপ কথা মানে কি? হ্যাঁ, খারাপ কথা আত্মবৎ মান্যতে জগৎ। আরে ওনার ক্ষেত্রে আমি থাকলে যা করতাম আমি তাই বলি। উনি যে রাত বিরেতে চলে আসেন না, এটা তো ওনারই বুদ্ধির দোষ। এমন সুন্দরী মেয়ে একা থাকলে। একটা কাজ করো না, নাইট ডিউটিতে বেরোবার আগেই বলে কয়ে যেচে সেধে ছাপানো নেমন্তন্ন পত্র দিয়ে ওনাকে ডেকে এনে এ ঘরে মোতায়েন করে গেলেই পারো। তুমিও নিশ্চিন্তি, আমিও নিশ্চিন্তি। আহা, ও ভাবে বলে কয়ে কি আর রোমান্স হয়? সরি পাপিয়সী দেবী, কিন্তু এই ব্যাচেলার বুড্ঢারা না বেজায় ভীতু হয়, আমি দেখেছি জানো। রোমান্সের কোনো সেন্সই থাকে না ওদের। আমি তো বাবা ঠিকই করে রেখেছি, যখন নিজের বাড়ি বানাবো ভাড়াটের সঙ্গে চুক্তি থাকবে,
খোলাখুলি লিগাল এগ্রিমেন্ট যে ভাড়াটের বউয়ের সঙ্গে আমরণ প্রেম করবার পূর্ণ অধিকার আমার থাকা চাই। এই রাইট না পেলে আমি বাড়ি ভাড়াই দেবো না, ব্যাস। ওই শর্তে রাজি হয়ে যে তোমার বাড়ি ভাড়া নেবে না, তার বউও দেখবে তেমনি হিড়িম্বা রাক্ষসী হবে। হিড়িম্বা? হিড়িম্বা? আরে হিড়িম্বা পেলে তো বর্তে যাবো গো। ওরা সব ট্রাইবাল বিউটি, ওদের মোটেই তুমি ফেলনা ভেবো না। হ্যাঁ, পরমা সুন্দরী না হলে রাজার ছেলেকে ভোলাতে পারে? কেন তোমার হিড়িম্বা চাই কেন? আমাকে মনে ধরছে না তোমার? আহা ডার্লিং, কি যে বলো। শোনো, দ্রৌপদী কি সুন্দরী ছিলেন না? পড়েছো তার বর্ণনা? অমন পদ্মগন্ধা রূপসী ঘরে থাকতেও অর্জুনের কি ওই উলুপি, চিত্রাঙ্গদা, সুভদ্রা, টু নেম আ ফিউ। ও, তুমি অর্জুন বুঝি? কবে থেকে অর্জুন হলে? তবে কি আমি যুধিষ্ঠির? তুমি বা কবে থেকে আমাকে যুধিষ্ঠির ঠাওরালে ডার্লিং? ওহ, এত বড় কমপ্লিমেন্ট ওয়ার্ল্ডে কেউ কারুর বউয়ের কাছ থেকে পায়নি, আই এম শিওর। যাও, তোমার সঙ্গে কথায় কেউ পারবে না। আমি বাবা চিরকালে রোম্যান্টিক হিরো, একটু সুইট রোমান্স না হলে আমার দিনই চলে না। যতই সুন্দরী হও, দেখো নিজের বউকে নিয়ে তো আর রোমান্স চলে না, হয় কি? হ্যাঁ, তুমি বলো ডার্লিং, একটু রস না হলে জীবন চলে? ও, আবার রসও চাই, রোমান্সও চাই। এই যে সারা গায়ে চা পড়ে চিটচিট করছে, তাতে তো বেশ একটা রসালো রোমান্স হয়েছে, হয়নি? সাবিত্রী, সাবিত্রী, এ বোঝো ঠেলা। এই দেখো তোমার বৌদির মিষ্টি কথার চোটে আমার জামা কাপড় রসে চিটচিট করছে, মেঝেতেও পিঁপড়ে ঠিক ঠিক করলো বলে। শিগগির শিগগির নেতা নিয়ে এসো দেখিনি। সুরজিৎদা এই রকমই, যতক্ষণ যেখানে থাকেন চেঁচামেচি হই হুল্লোড়ে সবাইকে মাতিয়ে রাখেন, আর বেরিয়ে গেলেই বাড়ি নিঝুম নিশুধ পুরী। করিতকর্মা মানুষ না হয়েও সুরজিৎদা রেজাল্টের জোরে ইংরেজি কাগজে চাকরিটা জোগাড় করে ফেলিয়েছিলেন, এবং পাপিয়া বৌদিকেও। সঙ্গে সঙ্গে ঢাকুরিয়াতে তখন সদ্য বানানো এই বাড়ির দোতলাটা, এখানেই তার দুটি ছেলে মেয়ে জন্মেছে, বড় হচ্ছে। বাড়িওয়ালা মানিক মিত্তির ব্যাচেলার মানুষ, বৃদ্ধা মাকে নিয়ে নিচে থাকেন। নিতান্ত ভদ্রলোক, বয়সও হয়েছে, নানা সমাজ কল্যাণ সংঘের সঙ্গে জড়িত। সময় পেলেই সুরজিৎদার সঙ্গে এসে আড্ডা মারবার চেষ্টা করেন। আর সুরজিৎদার চুলদাড়ি 50 ছুলেও স্বভাব 25-এর কোঠা ছাড়ায়নি। হাতে ফাঁক পেলেই বউয়ের সঙ্গে খুনসুটি করে সময় কাটাতে চান। বউ পাত্তা না দিলে ছেলে মেয়েদের পেছনে লাগেন। মানিক মিত্তিরের সঙ্গে গল্পে তার মন নেই, কিন্তু মিত্তির মশাই সরল মানুষ, তিনি অত শত বোঝেন না। একা একা থাকেন, সুরজিৎদা ফিরেছেন টের পেলেই সময় নেই অসময় নেই সুরসুর করে উনিও চলে আসেন সঙ্গ পাওয়ার আশায়। পাপিয়া বৌদির বেশ মায়াই পড়ে গেছে এই ভালো মানুষ ভাসুর টাইপের ভদ্রলোকের প্রতি, কিন্তু সুরজিৎদা বেজায় বিরক্ত। ব্যাটা বোর বলে আড়ালে গজগজ করেন। সেদিনও গরম চায়ের পেয়ালাটি, খবরের কাগজটি, টাটকা তাজা সকালটি এবং পাপিয়া বৌদির হাসি মুখ, যেই সুরজিৎদার কপালে সব একত্রে জুটেছে, তক্ষুনি মানিক মিত্তিরের গলা খাঁকারি শোনা গেল দরজার কাছে। হন্তদন্ত হয় ঢুকেই তিনি বললেন, এই যে সুরজিৎ বাবু আছেন, তাহলে বাঁচালেন মশাই। সুরজিৎদার মুখ সঙ্গে সঙ্গে বিমর্ষ হয়ে পড়ল। বৌদি তাড়াতাড়ি মুখে হাসি এনে বলল, চা এনে দি মিত্তির মশাই? না না বৌমা, আমি এক্ষুনি চা খেয়ে এলুম, তুমি বসো। আজ আমি বড্ড বিপদে পড়ে এইছি বৌমা। মাল গোবিন্দপুরে, মানে ওই চম্পাহাটির ওদিকে আর কি, একটা ক্লাবের বার্ষিক উৎসব, মানে অ্যানুয়াল ফাংশন আছে এই রোববার। সভাপতি না হয় ওই ক্লাবের প্রেসিডেন্টই হবেন, কিন্তু যেন ওই প্রধান অতিথি পাওয়া যাচ্ছে না। আমাদের সুরজিৎ বাবু তো সাংবাদিকতায় বেশ নাম করেছেন, হ্যাঁ কি বলো?
টিভিতেও তো মাঝে মাঝেই সাক্ষাৎকার নেন কত সব বিখ্যাত লোকেদের। সেই সূত্রে ওনার নামটাও লোকে জেনে গেছে। ইংরেজি কাগজের রিপোর্টার হওয়াটা গাঁয়ে একটা বিরাট ব্যাপার। বৌমা, আমি ভাবছি ওনাকেই ধরে নিয়ে যাব। হ্যাঁ, হাতের পাঁচ বলে কথা। না বলো না বৌমা, উপরোধের লোকে তো ঢেঁকিও গেলে। এ তো কেবল প্রধান অতিথি হওয়া। তুমি সুরজিৎ বাবুকে রাজি করাও। প্রস্তাব শ্রবণে পাপিয়া বৌদির মুখ হাঁ, বাক রোহিত। আম, আপনাদের সভায় ওনাকে প্র প্র মানে চিফ গেস্ট? হ্যাঁ গো হ্যাঁ, আর যে কাউকে পাচ্ছিনি। আপত্তি আছে নাকি তোমাদের? এই উপকারটুকু করো বৌমা। আপত্তি? এই প্রস্তাবে সুরজিৎদার সদাই স্মার্ট মুখেও হঠাৎ কেমন যেন একটা বিব্রত ভাব এসে পড়েছে। খানিকটা কিন্তু কিন্তু আর খানিকটা অভাবিত খুশির ককটেল। না, না, আপত্তির কি আছে? কিন্তু মানে আমি তো কখনো মানে জীবনে কখনো এসব প্রধান অতিথি-টতিথি তো এসব ফরমাল অনুষ্ঠানে আমাকে কেন? আর কারুকে বরং আবার বক্তৃতাও দিতে হবে নাকি রে বাবা! ওরে বাবা! খুশির চোটে অজস্র বাক্য অসম্পূর্ণ রেখেও কোনো রকমে একটি বাক্য সম্পূর্ণ করতে পেরে সুরজিৎদা হাঁপ ছেড়ে বাঁচলেন। বৌদি হাসি চাপতে অন্যদিকে মুখ ফেরান। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে ধরেছি কি আর সাধে? মৃত্যুমশাই সুরজিৎদাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আবার বৌদির দিকে ফিরলেন। নেবা বিড়িটা আরেকবার ধরিয়ে নিয়ে বললেন, সুরজিৎ বাবু ছাড়া হাতে আর কেউই নেই, বুঝলে বৌমা? আর বলো কেন, এক্সপিরিয়েন্স চিফ গেস্টরা কেউ কি এমন হুট করে আসবে? হ্যাঁ, তাদের তো একটা প্রেস্টিজ আছে, তাই না? তাহলে আপনাদের তো আগে থেকেই কাউকে ঠিক করা উচিত ছিল। বৌদি একটু অপমানিত গলায় বলেন। হা, করিনি কে বললে? কবি হেরম্ব চৌধুরীকে তো ঠিক করা হয়েছিল। ওদিকে ভুল করিনি বাবা। চিফ গেস্ট ফিক্স করে তারপরে তো অন্য প্রোগ্রাম। কিন্তু এমনই কপাল, ওই কবি হেরম্ব চৌধুরী যে বসিয়ে দিলেন, লাস্ট মোমেন্টে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিলেন। রোববারে ফাংশন আর কাল এই বৃহস্পতিবার রাতে বললেন যেতে পারবো না। ভেবে দেখো কাণ্ডটা। আজ শুক্রবার, পরশু দিনের জন্যে কোনো ক্লাস ওয়ান প্রধান অতিথিকে তো অ্যাপ্রোচই করা যাবে না। দেয়ার ইজ নো টাইম। মান্যগণ্য অতিথিদের তো একটা মান সম্ভ্রম আছে। আগে থেকে দিনক্ষণ ঠিক করে ওনাদের এনগেজ করতে হয়। কত ব্যস্ত মানুষ সব। তা হিরম্ব চৌধুরী গেলেন না কেন? বৌদির ভুরু প্যাঁচানো প্রশ্ন। এই এই প্রিন্সিপালের প্রশ্ন। উনি ভেবেছিলেন যে কেবল রবীন্দ্র সপ্তাহ উদযাপিত হচ্ছে। আসলে তো উৎসবটা হচ্ছে ওই 4টে আইটেম একসঙ্গে জড়িয়ে। যেই বলেছি 4টে সাবজেক্ট নিয়েই একটু একটু বলা চাই, অমনি উনি ক্যান্সেল করে দিলেন। হ্যাঁ, এই 4টে আইটেম? সুরজিৎ দাই মুখ খুললেন। কি 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 আইটেম শুনতে পারি? ও কিছু না, খুব সিম্পল। ওই তো ওই রবীন্দ্র সপ্তাহ, মূল্যবৃদ্ধি প্রতিরোধ দিবস, মহানায়ক উত্তম কুমারের জন্মজয়ন্তী আর ব্যায়ামাগারের প্রয়োজনীয়তা। দু কথা বলা, এই তো ব্যাপার। ও, আরও একটা বিষয় আছে। ভারতবর্ষে হোমিওপ্যাথি চিকিৎসার 150 বছর নিয়েও কিছু বলতে হবে। হ্যাঁ ভাই। ওরে বাবা! সুরজিৎদা পাপিয়া বৌদির কণ্ঠে যুগলবন্দি বিস্ময়ের আগেরই বেজে ওঠে। ওরে বাবা মানে কি?
হিরম্ব চৌধুরী না হয় কবি, তিনি এত সব নিয়ে বলতে তো না চাইতেই পারেন, কিন্তু সুরজিৎ বাবু আপনি তো সাংবাদিক, আপনাকে তো ভাইয়ের প্রত্যেকটাই কভার করতে হয় অন গ্রাউন্ডস অফ প্রিন্সিপাল। আপনার কোনোই ওজোর আপত্তি থাকা উচিত নয়। হ্যাঁ, বলো বৌমা, উচিত কি? কিন্তু কিন্তু এতগুলো বিষয় একসঙ্গে উদযাপন না করলেই কি চলতো না? হ্যাঁ, এগুলো এক সূত্রে গাঁথা। কি করে আলাদা উদযাপন করলে চলে? ও বৌমা, তুমি বলো, চাঁদা উঠবে কেন? হ্যাঁ, যদি এটাকে মূল্যবৃদ্ধি প্রতিরোধ দিবস না বলি, গাঁ-গঞ্জের জনসাধারণ তারা চাঁদা দেবে কেন? তারা রবীন্দ্রনাথ কী বা বোঝে? আবার ওই বৈশাখ শ্রাবণ বাদ দিয়ে রবীন্দ্র সপ্তাহটা তো আমরা গত বছর থেকে শীতকালেই ঠিক করেছি। ওই গ্রীষ্মের গ্রামে কেউ আসতে চায় না, ফ্যান ট্যান নেই তো। আর এই হোমিওপ্যাথিক ব্যাপারটা রাখতে হলো আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর ব্যানার্জির জন্য। উনি গ্রামে প্রচুর গরিব লোককে বিনামূল্যেও চিকিৎসা করেন তো। দারুণ পসার জমেছে ভদ্রলোকের, বড় ছেলেকেও এখন প্র্যাকটিসে নামাচ্ছেন। ওটা রাখতেই হবে। সময়ে অসময়ে মোটা চাঁদা দিয়ে উনি রক্ষে করেন ক্লাবকে। আর কি, আর তো বাকি রইল শুধু ব্যায়ামাগারটা, তো ওটা তো একটু বলতেই হবে ক্লাবটার চরিত্র বিষয়ে। এক এক করে বেশি হয়ে গেছে। আর এখানে উত্তম কুমার এলেন কেমন করে? ও বাবা, মহানায়ক উত্তম কুমারের নামেই তো সভাতে অডিয়েন্স হবে, লোকে আসবে কেন সভায় না হলে? মল্লিকপুরে যেতে হয় কেমন করে? কদ্দূর ওটা এখান থেকে? মল্লিক নয় বৌমা, মাল গোবিন্দপুর। চম্পাহাটি স্টেশনে নেমে কমাইল ইন্টিরিয়ারে। ওসব নিয়ে তোমাদের ভাবতে হবে না বৌমা, ছেলেমেয়েরাও যায় যেন। হ্যাঁ, আমি তো যাবই, কোনো অসুবিধাই হবে না। আমি ওদের গত 10 বছর ধরে ওই ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড কি না। আম, তবু মানে পাপিয়া বৌদির মনের খুঁতখুঁতুনি যাচ্ছে না। ইয়েস বলে দাও বৌমা, তাহলেই সুরজিৎ বাবু যাবেন। হ্যাঁ, ইয়েস ইয়েস তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাল তবে ওই ছেলেরা এসে নেমন্তন্নপত্র দিয়ে যাবে। আর পরশুই মিটিং, মনে থাকে যেন, সকাল 10টায়। ঘন্টা দুই হাতে নিয়ে বেরোনোই ভালো, ট্রেনের কথা কিছু বলা যায় না। পরদিন 3টে ছেলে এলো, চোঙা প্যান্ট, চকরা বকরা শার্ট, হাতকাটা সোয়েটার, এক গাল হাসি। জয়মা কালী বিল্ডার্স থেকে আসছি, সুরজিৎ বাবু আছেন? কাল সকালে গাড়ি নিয়ে আসবো আমরা, ঠিক 8টার সময় তৈরি থাকবেন কিন্তু বৌদি। বাড়ি শুদ্ধ সবাই যাবেন, কিন্তু সব্বার নেমন্তন্ন। হ্যাঁ, ছেলে মেয়েদের নিয়ে আসবেন, ছেলেদেরই তো ব্যাপার। সুরজিৎ দার 50 বছরের জীবনে এই প্রথমবার প্রধান আতিথ্য গ্রহণ। হোক না সেই ক্লাবের নাম জয় মা কালী বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশন, তবু তো তারা ওকেই ডেকেছে। ছেলেমেয়েরও প্রচুর উৎসাহ, গ্রামে আউটিং হবে। রবিবার যারা কিছুতেই বিছানা ছাড়তে চায় না, আজ ভোরে উঠে তারা রেডি। বৌদির আগ্রহ মোটেই কম নয়। চুল বেঁধে, লিপস্টিক মেখে, রেশমি শাড়ি পরে 8টার ঢের আগে বাড়ি শুদ্ধ সবাইকে প্রাতরাশ খাইয়ে তিনিও রেডি। আর যে সুরজিৎ দাকে ছুটির দিনে বেলা 2টোর সময়ও স্নান পর্বে পাঠানো যায় না, আজ তার স্নান, দাড়ি কামানোর সব সারা। আধহাত মুগার ধাক্কা দেওয়া শাড়ি মার্কা ভাইফোঁটায় প্রাপ্ত ধুতি আর সিল্কের পাঞ্জাবি পরে, বিয়ের শাল কাঁধে নিয়ে পাম শু পায়ে, তিনি বসে বসে এক মনে একখানা খুদে টুকরো কাগজ পড়ছেন।
রবিবারের খবরের কাগজ নয়, ওই কাগজে তার ভাবি বক্তৃতার পয়েন্টগুলো তিনি লিখেছেন। পাপিয়া বৌদি সাবত্রীকে বারবার লাস্ট মোমেন্ট ইনস্ট্রাকশনস দিচ্ছেন, বিকেলে ফিরবেন, দুপুরে বাড়িতে খাওয়া বন্ধ। রাঁধতে হবে না ভেবেই বৌদির উৎসাহটা আরও বেশি। এদিকে 8টা অনেকক্ষণই বেজে গেছে, ছেলেদের দেখা নেই। তবে কি সুরজিৎ তার উদ্বেগ ক্রমশ বাড়ছে। এমন সময়, গাড়ি এসে গেছে স্যার, রেডি তো বোধে, চলুন চলুন, বাচ্চারা কয়? বলতে বলতে 2টি ছেলে এসে পড়ল। মিত্তির মশাইও বললেন, চলুন, গাড়ি রেডি। রাস্তায় এসে দেখা গেল 3টে সাইকেল রিক্সা সারি দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলে দুটো একটাই উঠল। সুরজিৎ দাকে নিয়ে মিত্তির মশাই একটাতে, অন্যটাতে পাপিয়া বৌদি ছেলে মেয়েকে নিয়ে ঘেঁষাঘেঁষি করে উঠে পড়লেন। রিক্সা চলল ঢাকুরিয়া স্টেশনে। স্টেশনে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে দিল ছেলেরাই। সুরজিৎ দা খুবই আরাম বোধ করলেন। রিক্সাওয়ালাদের সঙ্গে তক্কাতক্কি না করে সপরিবারে রিক্সা চড়ে এই স্টেশনে আসা জীবনে প্রথমবার এত বড় আরাম পেলেন। বৌদিকে একবার টুক করে দেখে নিলেন। ভারী সুন্দরী বউ তার, সত্যি। ছেলে মেয়ে দুটো হয়েছে তেমনি, কুমোরটুলিতে অর্ডার দেওয়া প্রতিমার মতো মুখ। না, বেশ প্রাউড হওয়ার মতোই ফ্যামিলি তার, প্রধান অতিথির যোগ্য ফ্যামিলি। কোমরে হাত বুলিয়ে একবার ওপর থেকে দেখে নিলেন ধুতির ওপরে পাপিয়া যে শক্ত করে একটা সায়ার দড়ি বেঁধে দিয়েছিল সেটা ঠিকঠাক আছে কিনা। উনি বেল্ট বাঁধার চেষ্টা করেছিলেন, কিন্তু পাপিয়া বলেছে তাতে নাকি অনেক রিস্ক। আর যাই হোক, প্রধান অতিথির তো ধুতি খুলে গেলে চলবে না। ক্লাবের ছেলেরা গেছে টিকিট কাটতে। মিত্তির মশাই বকে যাচ্ছেন। সুরজিৎ দা অন্য দিকে তাকিয়ে আছেন। ট্রেনে করে অবশ্য প্রায়ই তাকে যাতায়াত করতে হয়, কখনো বালিগঞ্জে, কখনো শিয়ালদা, কখনো ক্যানিং, কখনো বারুইপুর, কিন্তু টিকিট ঘরের দিকে কোনো দিন দৃষ্টিপাতও করেননি। ছেলেগুলো টিকিট কেটে এনে সবিনয় বলল, চলুন স্যার, আর দেরি নেই, ট্রেন ওই এলো বলে। সুরজিৎ ভাবলেন, জীবনে এই ফার্স্ট টাইম টিকিট কেটে এ লাইনে ট্রেনে চড়ছি। না, আজকে সত্যিই একটা ভেরি স্পেশাল ডে। অনেকগুলো জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স হচ্ছে। ট্রেনে অবশ্যই সেই একই ভিড়, তবে বসবার সিট পেতে কিছু মাত্র অসুবিধা হলো না। ছেলেগুলো হালুম হুলুম করে লোকজন সব হটিয়ে তাদের 5 জনকেই বসবার জায়গা তো করে দিলই, নিজেরাও হাঁটু ফাঁক করে যথাসাধ্য জায়গা নিয়ে বসে পড়ল। ট্রেন চলছে, থামছে। বান্টি বুল্টু খুবই উত্তেজিত, জানলা দিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে। কি সুন্দর সুন্দর সব নাম গ্রামের, মল্লিকপুর, রাজপুর, কালিকাপুর, পিয়ালি, কত সবুজ গাছপালা, পুকুর, কলাবাগান, ধানক্ষেত। বৌদিও মুগ্ধ। চম্পাহাটি না আসতেই উঠে পড়ল ছেলেরা। ট্রেন থামতে না থামতেই কায়দা করে ছেলে মেয়েগুলোকে সোজাসুজি কোলে তুলে আর পাপিয়া বৌদিকে প্রায় কোলে করে এবং সুরজিৎদা আর মানিকবাবুকে আলতো গোঁত্তা মেরে ট্রেন থেকে ঝেড়ে প্ল্যাটফর্মে ঠিকঠাক নামিয়ে ফেলল। প্ল্যাটফর্মে আবার রিক্সা। ঝোপ ঝাড়, ধান ক্ষেত, কলাবাগান, এঁদো পুকুর, কলসি কাঁখে অবাক বধূ, ঘুনসি পড়া বাচ্চা, পশ্চাৎদেশ উন্মুক্ত জঙ্গলে উপবিষ্ট নিঃসংকোচ কৌতূহলী গম্ভীর মানুষ। অনেকের মুগ্ধ দৃষ্টি সার্থক করতে করতে রিক্সার কনভয় চলল। চম্পাহাটি তো নয়, মাল গোবিন্দপুর, আরও মাইল দূরে। বেশ রোদটা চড়া হয়ে উঠেছে মাথার ওপরে। আপনাদের সব্বার নেমন্তন্ন, বলেছিল ছেলেগুলো। দুপুরে খাওয়ার ব্যবস্থা যখন, 10টায় মিটিং শুরু, ভালোই খাওয়াবে নিশ্চয়ই। কি কি খাওয়াবে সুরজিৎদা ভাবতে থাকেন। ওদিকে কত কথাই মানিক মিত্তির সমানে বলে যাচ্ছেন। ওই ব্যায়ামাগার, ক্লাবের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল ফিলসফি,
খরায়, বন্যায়, আর্তত্রাণে, নির্বাচনে, দাঙ্গায় এই ছেলেদের জনসেবামূলক বিবিধ কর্মকৃতির ফিরিস্তি। আগে আগে কারা কারা এসেছেন, কি অসামান্য যোগব্যায়ামের ক্লাস হয় এখানে। এই সেদিনও তো এসেছিলেন যোগ প্রয়োগে রোগারোগ্যের স্বামী শঙ্করানন্দ, শ্রদ্ধেয় বিষ্ণু ঘোষ মশাই, বিশ্বশ্রী মনতোষ রায়, এনারা তো বারবার এসেছেন। ক্লাবের কত রমরমা ছিল। কবিশেখর কালিদাস রায় এসে খাতায় তারিখ সমেত সই করে গেছেন। এরম আরও অনেক কিছু। এই সব শুনতে শুনতে মাঠটা শেষ পর্যন্ত এসেই পড়ল। একটা চৌকো মতন স্টেজ বাঁধা হয়েছে। সামনে খটখটে রোদের মধ্যে ধুলি মলিন শতরঞ্চি পাতা, তাতে কিছু লোক বসে আছে। বালক বালিকারা ছড়িয়ে ছিটিয়ে খেলা করছে। সুরজিৎ তার মনে হলো গা শুদ্ধই যেন রিকশার পিছু পিছু ছুটছে। বাচ্চারা ছুটছে, নেড়ি কুকুর ছুটছে, বেশ একটা জরুরি আবহাওয়া। রিকশার কনভয় দেখতে পাওয়া মাত্রই অন্তরিক্ষে তীব্র সিটি বেজে উঠল। বিউগল, ড্রাম আর বাঁশিও। মঞ্চের ওপাশ থেকে লাইন বেঁধে মাঠে বেরিয়ে এলো ড্রাম বাজাতে বাজাতে সাদা শার্ট আর খাঁকি হাফ প্যান্ট পরা ছেলের দল। একজনের হাতে ক্লাবের নাম লেখা সবুজ সাটিনের পতাকা। ক্লাবের ব্যান্ড পার্টি এসে বাজনা বাজিয়ে সসম্মানে প্রধান অতিথির পার্টিকে রিকশা থেকে রিসিভ করল। বান্টি বুল্টুকে ফিসফিস করে বলল, কি গান বাজাচ্ছে বুঝেছিস? বুল্টু বলল, জিসকি বিবি মোটি, কিন্তু এই মা তো মোটেই মোটা নয়। ওদিকে পাপিয়া বৌদি মুগ্ধ। একদিন ওনার জীবনেও যে এমনটা হবে কে ভেবেছিল। একটা বাচ্চা মেয়ে এসে সুরজিৎদার কপালে চন্দন তিলক পরিয়ে দিয়ে চলে যাচ্ছিল। সবাই চেঁচাতে লাগলো, এই ওকেও লাগিয়ে দে, ওকে ওকে ওকেও। তখন সে মানিকবাবুকেও একটা চন্দনের টিপ লাগিয়ে দিল। আহা, ওকে নয়, উনি আমাদের নিজেদের লোক, ওই ম্যাডামকে লাগা, যাচ্ছে তাই একেবারে। তখনই বলেছিলাম এই ববিতাটাকে দিস না। যে মেয়েটা কপালে চন্দনের ফোঁটা লাগাতে এসেছিল এবার ভ্যাঁ করে কেঁদে পালিয়ে গেল। বৌদি বেশ ইন্দিরা গান্ধী স্টাইলে নিচু হয়েছিলেন বাচ্চাটার হাতে টিপটা নেবার জন্য। এবার সোজা হলেন। বান্টি বুল্টু হেসে দিল। সেই হাসির ভাষা হলো না তো, যা ফসকে গেল। যত্ন করে বেঞ্চিতে বসিয়ে তাদের প্রত্যেককে নোংরা মতন কিন্তু ধোয়া চায়ের পিরিচে দুটো করে ঠান্ডা রোগা ফ্যাকাশে অ্যানিমিক চেহারার চিমড়ে সিঙাড়া আর দুটো ময়লা ময়লা রসগোল্লা আর দুটো থিন অ্যারারুট বিস্কুট এনে দেওয়া হলো। তার সঙ্গে কাঁচের গেলাসে করে চা। সুরজিৎ তা মহা আহ্লাদে খেতে লাগলেন। পাপিয়া বৌদি প্রবল দুঃখের সঙ্গে দেখলেন তার দুই ছেলে মেয়ে, যারা এমনিতে কিছুতেই কিছু খেতে চায় না, তারা এমনকি সেই থিন অ্যারারুট বিস্কুট যা কিনা তাদের দু চক্ষের বিষ, সেগুলো পর্যন্ত সোনা মুখ করে চেটে পুটে খেয়ে নিচ্ছে। বৌদির মনে হলো, ইস কি লোভী দেখো, বাপের তো ওই ঠান্ডা সিঙাড়া খেলেই অম্বল হবে। আর ছেলে মেয়েদের আরও ভয়ের ব্যাপার হলো ওই বাসি রসগোল্লার রসে নির্ঘাত টাইফয়েডের জার্ম না থেকে পারে না। বৌদি নিজে কিছুই ছুঁলেন না, শুধু চা। গরম চায়ে কোনো দোষ হয় না। গেলাসগুলো মোটামুটি পরিষ্কারই। তা যাই হোক, ওই চা শেষ হতেই তাদের সযত্নে স্টেজে নিয়ে যাওয়া হলো। দুটি চেয়ারে মানিক মিত্তির আর সুরজিৎদা, তৃতীয় চেয়ারে সেই ডাক্তার ব্যানার্জি, হোমিওপ্যাথ কাম ক্লাবের প্রেসিডেন্ট। বৌদিকে আর বাচ্চাদের স্টেজের সামনে পাতা খানকুড়ি চেয়ারে গাঁয়ের জমায়েত হওয়া গণ্যমান্য অতিথিদের মধ্যে নিয়ে গিয়ে সসম্মানে বসানো হলো। শতরঞ্চিতে বাচ্চারা বসে চেঁচামেচি করছে। শতরঞ্চি পেছন দিকে কিছু মেয়ে বউ গিন্নিরাও বসেছে এসে। একপাশে কয়েকটি বাচ্চা মাটিতে ছক কেটে এক্কা দোক্কা খেলছে। তাদের হুল্লোড়ে বান্টি বুল্টুর কেবলই ওই দিকে মন চলে যাচ্ছে।
চেয়ার থেকে গম্ভীরভাবে উঠে গিয়ে এক বৃদ্ধ ভদ্রলোক কোনার দিকে হিসি করতে লাগলেন মঞ্চেরই দেওয়ালের গায়ে। আহা, বুড়ো মানুষ তো, আর বেশি দূরে যাবার ধৈর্য ছিল না। কি করবেন, এদিকে অন্য কোনো আড়ালও তো নেই মাঠে। সুরজিৎদা মঞ্চ থেকে দেখে সহানুভূতি সহকারে এসব ভাবলেন, আর সঙ্গে সঙ্গেই তিনি দেখলেন পাপিয়া বৌদি ভুরু কুঁচকে খুব ডিসঅ্যাপ্রুভিং দৃষ্টিতে সেই দিকে তাকাচ্ছেন, আর বান্টি বুল্টু গা ঠেলাঠেলি করে হাসছে। প্রথমে সভাপতি, প্রধান অতিথি, বরণ। এবার একটি কিশোরী মেয়ে এসে দুটো গাঁদা ফুলের মালা পরিয়ে গেল সুরজিৎদা আর ডক্টর ব্যানার্জিকে। সঙ্গে সঙ্গে ময়লা খুলে সামনের চাদর ঢাকা দেওয়ার টেবিলে রেখে দিলেন ডক্টর ব্যানার্জি আর সুরজিৎদা। এটাই নিয়ম। মেয়েটি আর একটু ছোট হলে তাকেই পরিয়ে দেওয়া যেত আদর করে, কিন্তু এই শাড়ি পরা মেয়েদের বেলায় সেটা হয় না। দু তিনটি মেয়ে এসে এবার টেবিলের পেছনে শাড়ি বেঁধে দাঁড়ালো। একটি ভদ্রলোক টেবিলের ওপর একটা হারমোনিয়াম এনে রাখলেন। তারপর সমবেত সঙ্গীত শুরু হলো, উঠো গো ভারত লক্ষ্মী। অনেকদিন পরে গানটা শুনে ভালোই লাগলো সুরজিৎদার। গানের পরই পুরস্কার বিতরণ। গত বছরের স্পোর্টসের, প্রধানত ব্যায়ামাগার, তাই বেশিরভাগ পুরস্কারই ব্যায়ামের সঙ্গে ব্যাপার যুক্ত। যারা পুরস্কার নিয়ে যাচ্ছেন তাদের স্বাস্থ্য দেখলে মনে হয় না দেশে ব্যায়াম বলে কিছু আছে। প্রত্যেকেরই দীর্ণ শীর্ণ মূর্তি দেখে সুরজিতের মনে খুব দুঃখ হতে থাকে। পুরস্কার বিতরণান্তে সেক্রেটারির লিখিত রিপোর্ট পেশ করা হলো। তারপর প্রধান অতিথির ভাষণ। সুরজিৎদা পকেট হাতড়ালেন, সেই নোট লেখা কাগজটা চাই। এ পকেট ও পকেট, না পাঞ্জাবি তো দুটোই মাত্র পকেট, কোনোটাতেই ওটা নেই। টেবিলেই ফেলে এসেছে নিঘাত, সকালে যখন প্র্যাকটিস করছিলেন স্পিচটা। খুব ঘাবড়ে গেছেন সুরজিৎদা, কিন্তু ব্যাপারটা তো বেশ কয়েকবার ভাবা হয়ে গেছে। স্মার্ট সুরজিৎদা নিজেই নিজেকে বললেন, ঘাবড়াও মত সুরজিৎ, তুমি ঠিক উত্তর দেবে, ভুলো না। তুমি প্রায় 25 বছর সাংবাদিকতার লাইনে রয়েছো। যে কোনো সাবজেক্টেই আধ ঘন্টার মধ্যে একটা চলনসই ছাপার যোগ্য কপি তুমি নামিয়ে দিতে পারো। আরে এ তো সবই জানাশোনা বিষয়, আগে থেকে তো তোমার ভাবাও আছে। এই রবীন্দ্র জয়ন্তী, মহানায়ক উত্তম কুমার, ব্যায়ামাগারের উপকারিতা, এই তো। আর আরেকটা যেন কি, চতুর্থটা। সুরজিৎদার এই শীতকালেও অল্প অল্প ঘাম হতে থাকে। চতুর্থ আইটেমটা কি কিছুতেই মনে আসছে না। যাকে শুরু না করে দিলেই নয়, ঘোষণা হয়ে গেছে, সবাই উৎকর্ণ। গলাটা ঝেড়ে নিয়ে নমস্কার বলে নিয়ে সুরজিৎদা শুরু করলেন রবীন্দ্রনাথকে দিয়েই। আজ এই রবীন্দ্র জয়ন্তী সপ্তাহে আমাদের মনে রাখতে হবে যে ভালো সুস্থ দেশ ও দশের পক্ষে উপকারী কবিতা কেবলমাত্র মস্তিষ্ক স্বাস্থ্যবান এবং হৃদয় তাজা থাকলেই লেখা সম্ভব। সেই জন্যেই তো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হতে পেরেছিলেন, কেননা তিনি কবি হলেও প্রত্যেক দিন ভোরবেলায় ছাদে গিয়ে পালোয়ানদের সঙ্গে কুস্তি প্র্যাকটিস করতেন, যোগ ব্যায়াম করতেন। দেহকে দুর্বল করে মনকে সবল করা যায় না। আর কি কোনো ভারতীয় কবি নোবেল পুরস্কার পেয়েছেন? পাননি। কেননা দেহ চর্চা ও মনন চর্চার মধ্যে একটা ব্যবধান সৃষ্টি হয়েছে। সবল শরীর সুস্থ মানসিকতার আধার, বলিষ্ঠ কল্পনার জনক। তাই দেশের ব্যায়ামাগারগুলো জাতীয় সম্পদ। এই ব্যাপারে এরমভাবে বেশ কিছুক্ষণ বলার পরে হঠাৎ ডক্টর ব্যানার্জি ওই সভাপতি মশাই কাশলেন, আর তক্ষুনি ম্যাজিকের মতো সুরজিৎদার মনে পড়ে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোমিওপ্যাথি হোমিওপ্যাথি, তাই তো।
সঙ্গে সঙ্গে সুরজিৎদার কনফিডেন্সের প্রত্যাবর্তন। বলতে লাগলেন, রবীন্দ্রনাথকে গুরুদেব বলবার একাধিক কারণ ছিল। কবিগুরু কেবল কবিতাই লিখতেন না, দুঃখী, অসহায়, আর্ত মানুষের ত্রাণে তিনি চিকিৎসক হয়েও এগিয়ে এসেছিলেন। তিনি স্বহস্তে শান্তিনিকেতনের বাসিন্দাদের হোমিওপ্যাথি এবং বায়োকেমিক ওষুধ দিতেন। এভাবে তিনি কত রোগী যে আরোগ্য করেছিলেন, এ বিষয়ে তার যোগ্য উত্তরাধিকারী হয়েছিলেন আচার্য ক্ষিতিমোহন সেন। অতএব আমরা যুগে যুগে পণ্ডিতরাই হোমিওপ্যাথির প্রকৃত গুণাগুণ চিনেছেন। তাদের চিকিৎসায় নিশ্চয় জ্ঞান, বুদ্ধি, বিশ্বাস, শিক্ষা এগুলোর অভাব ছিল না। হোমিওপ্যাথি চিকিৎসা জগৎকে আন্তর্জাতিক সংহতির পথ দেখিয়েছে। ইংল্যান্ডের লোক হলেও হ্যানিম্যান। এই সময় অডিয়েন্স থেকে পাপিয়া বৌদি চেঁচালেন, জার্মানি, জার্মানির। হ্যাঁ, হ্যানিম্যান সাহেব জার্মানি থেকে। সুরজিৎদা একটু ঘাবড়ে যাচ্ছেন দেখে বৌদি প্রম্পট করলেন, আমেরিকা থেকে, আমেরিকা। অমনি সুরজিৎদা শুরু করলেন, হ্যাঁ, জার্মানির হ্যানিম্যান আমেরিকা থেকে যে ওষুধের প্রচার করলেন, হ্যাঁ, সেই ওষুধ আজ এই প্রায় 150 বৎসর ধরে ভারতবর্ষে নিরলসভাবে ব্যবহার হচ্ছে। এই গরিব দেশের অর্থনীতি, শিক্ষা, দীক্ষা, সংস্কার, বিশ্বাস, আয়ুর্বেদিক চিকিৎসা, মানত মানসিক, যোগ বলে, রোগ বিয়োগের সঙ্গে হোমিওপ্যাথি সত্যি অতি চমৎকারভাবে খাপ খেয়ে গেছে। এতদূর বলেই সুরজিৎদা ভাবলেন, এইবার একটু মূল্যবৃদ্ধি প্রতিরোধের দিকে চলে যাওয়া উচিত। শুরু করলেন, হোমিওপ্যাথি ওষুধের আরেকটা বিরাট গুণ, তার দাম বেশি নয়। আজকের এই অর্থনৈতিক মহা সংকটের দিনে জীবন মানেই যখন জীবন সংগ্রাম, কই মাছের দর 30 টাকা, চিংড়ি 40, ট্যাংরা পর্যন্ত 25 টাকা। মানুষ খাবেই বা কি, পড়বেই বা কি? বাঙালি জাতি, ভাতে মাছে মানুষ, তা মাছ তো ছোঁয়াই যায় না, ছুলেও তেলে ছাড়া অসম্ভব। তেলের দাম যে রেটে বাড়ছে, তাছাড়া বাড়ছে শাক সবজি, মশলাপাতি, সাবান, মাজন, নিত্য ব্যবহার্য সামগ্রী, সব কিছুর দাম বাড়ছে। কেন বাড়ছে? ওই জর্দা, সিগারেট, দেশলাই, কেরোসিন, সব কিছুর দাম। সরকারি দুধের দাম পর্যন্ত বেড়ে যাচ্ছে। আর শিশুর খাদ্য, শিশুর টিনের দুধ, বেবি ফুড, সেসব নিয়ে স্ক্যান্ডেলের কথা তো ছেড়েই দিচ্ছি। কিন্তু এই মূল্যবৃদ্ধি অহেতুক, এই মূল্যবৃদ্ধি রুখতে না পারলে কালোবাজারিদের কালো হাত রোখা যাবে না, এবং দেশের উন্নতির পথে চিরন্তন অন্তরায় সরানো যাবে না। আসুন আজ আমরা এই শুভ দিনে সবাই মিলে শপথ গ্রহণ করি, যেমন করে পারি এই অহেতুক অগ্নিমূল্য আমরা রোধ করবই। এখানে চটাপট চটাপট করে প্রচুর হাততালি পড়ল। হ্যাঁ, এমনকি লাইফ সেভিং ড্রাগসের পর্যন্ত মূল্যবৃদ্ধি আর কালোবাজারি চলছে। হোমিওপ্যাথি সেদিক থেকেও রক্ষে। লাইফ সেভিং ড্রাগ বলে আলাদা তার কোনো ওষুধ নেই, তাই জন্যই সেগুলো হঠাৎ হঠাৎ বাজার থেকে উধাও হয় না। ওদিক থেকে সভাপতি হঠাৎ গলা খাঁকারি দিলেন, সঙ্গে সঙ্গে সুরজিৎদাও সুর পাল্টে নিলেন। এই যে প্রাত্যহিক নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি হয়েই চলেছে। অন্ন, বস্ত্র, জমি জমা, সিনেমার টিকিট, ট্রেন ট্রাম বাসের ভাড়া, বাড়ি ভাড়া, ওষুধের দাম, অ্যালোপ্যাথিক, আর তাছাড়া পাঠ্যপুস্তক, শারদীয় সংখ্যা, যা কিছু অপরিহার্য বাঁচার জন্য সব। এই অযৌক্তিক, অপ্রাকৃত অন্যায় রোধ করবার জন্য আজ
যে ধরনের কঠিন মহৎ শক্তিধর মানুষদের থাকবার কথা ছিল, এদেশে আর তেমন কেউ নেই। দেশের বিরাট পুরুষরা আজ কোথায়? কোথায় মহাকবি রবীন্দ্রনাথ? কোথায় মহানায়ক উত্তম কুমার? কোথায় মহাযোগী শ্রী অরবিন্দ? এবারে বিশাল হাততালি পড়ল। সুরজিৎ দা আবার বললেন, আজ যদি মহানায়ক উত্তম কুমার বেঁচে থাকতেন, তাহলে তাহলে আজকের এই সভাতে হয়তো আমার বদলে আপনারা তাঁকেই দেখতে পেতেন। তিনি ছিলেন নিরভিমান, নিছক ভালো মানুষ, নিরহংকার, নিঃশব্দ দেশপ্রেমী। কত মানুষকে এই যে তিনি নিঃশব্দে নীরবে অর্থ সাহায্য করেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রি তা জানে। কত যে এই ধরনের ব্যায়ামাগার তার অকৃপণ দানে চলছিল, ভবানীপুর পাড়া তা জানে। তিনি নিজেও নিয়মিত দেহচর্চা করতেন, বেলভিউ ক্লিনিকে গিয়ে যোগব্যায়াম করতেন। তাই তো তার ওই মধুর মোহিনী হাসিটি, ওই চিরতারুণ্য বজায় ছিল প্রায় 60 বৎসর বয়সেও। কিন্তু হায়, নিষ্ঠুর মৃত্যুর করাল গ্রাস তাকেও রেহাই দেয়নি, সঙ্গে সঙ্গে মুছে নিয়ে গেছে আমাদের আশা, আনন্দ, চোখের আলো, হৃদয়ের জ্যোতি। তোমার আসন শূন্য আজি হে বীর, পূর্ণ করো বলে আমরা আজ কাঁদছি। এখানেও আরেকবার প্রবল হাততালি পড়ল। গলাটা ঝেড়ে নিয়ে সুরজিৎদা নবোদ্যমে আবার শুরু করলেন। কিন্তু হঠাৎ দেখলেন মাঠে পাপিয়া বৌদি ঘন ঘন ঘড়ি দেখছেন আর ঠোঁট গোল করে বলছেন, 40 মিনিট। ফলে সুরজিৎদা আবার পাকা বক্তৃতাবাজদের মতোই শুরু করলেন, কিন্তু আমাদের তো কাঁদলে চলবে না। আয়ু ফুরোলে আমরা কাউকেই আটকাতে পারি না, কিন্তু জীবনকে আমরা দীর্ঘায়ত করতে পারি। ব্যায়াম চর্চা, আগেই বলেছি, কেবলমাত্র পেশিকেই সবল করে না, দেয় সুস্থ মগজ, সবল মানসিকতা, তাজা হৃদয় বৃত্তিও। তাই তো বলি, জয় মা কালী বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশন আজ যা করছেন, যেভাবে দেশের সেবা করছেন, তা তো কেবলমাত্র বডি বিল্ডিংই নয়, তাকে আমি বলবো নেশন বিল্ডিংয়ের কাজ। তারা গড়ে তুলছেন সমগ্র দেশের ভবিষ্যৎ, দেহ, মন, চরিত্র। এবারেও প্রবল হাততালি। এবার ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে মহাকবি, মহাযোগী, মহানায়ক আর হ্যানিম্যান সাহেবকে প্রণতি জানিয়ে মূল্যবৃদ্ধি রোধ করার শপথ আরেকবার স্মরণ করিয়ে দিয়ে নমস্কার করে বসে পড়লেন প্রধান অতিথি সুরজিৎদা। নেহাত মাঠ তাই, হল হলে ফেটে যেত, এমন হাততালি পড়ল। পাপিয়া বৌদি, বান্টি, বুল্টু সবার মুখ গৌরবে উদ্ভাসিত। গলার কাছে মেরুন কাজ করা সাদা পাঞ্জাবি পাজামা পরা একটি ছেলে এসে টেবিলের হারমোনিয়াম নিয়ে দাঁড়িয়ে একটা গান ধরল মহানায়ক উত্তম কুমারের মৃত্যু জয়ন্তীর উদ্দেশ্যে, ইস ধরতি পর ঘোর অন্ধেরা বলে। আরেকটি নীল পাঞ্জাবি সাদা পাজামা পরা তারই মতো ছেলে তার পাশে দাঁড়িয়ে তবলা বাজালো। ছেলেটা বেশ গাইলে বটে, কিন্তু বেশি লোক তখন আর ছিল না। শতরঞ্চি প্রায় খালি, রোদ চড়া হয়েছে তো, শুধু কয়েকটা উলঙ্গ বাচ্চা শতরঞ্চিতে এদিক ওদিক ঘুমিয়ে পড়েছে। চেয়ারে উচ্চাসনে অধিষ্ঠিত ব্যক্তিবৃন্দ সকলেই অবশ্য গম্ভীর মুখে তখনও স্বমহিমায় অধিষ্ঠিত। এই সম্ভ্রান্ত অনুষ্ঠানের সম্ভ্রম রক্ষায় তারা বিলক্ষণ অভ্যস্ত। এবার ডক্টর ব্যানার্জি সভাপতির ভাষণ লিখিত যেটা নিয়ে এসছেন সেটা পড়লেন। খিদে সবার পেট চোঁ চোঁ করছে। এবার সভা শেষ, খাওয়া দাওয়াটা এবারই হবে নিশ্চয়। ভাষণ আনতে সমাপ্তি সঙ্গীত হলো, জনগণ। তখন সকলের মুখে আন্তরিক আহ্লাদ। যাবজ্জীবন দ্বীপান্তরের আসামি মুক্তি পেলে যেমনভাবে হাঁটে তেমনি পায়,
সুরজিৎ দা মঞ্চ থেকে নেমে এলেন। গাঁদা ফুলের মালাটা আনতে ভুললেন না। তার প্রথম প্রধান আতিথ্যের অমূল্য স্মৃতির সঞ্চয়। বৌদিও উঠে এসেছেন। বান্টি আর বুলটুর মুখ আসন্ন বায়নাক্কার মেঘ জমাতে শুরু করেছে। সকলেরই খিদে পেয়েছে খুব। ফাংশন 10টায় ছিল। 8টার আগে ব্রেকফাস্ট খেয়ে রেডি ছিলেন সবাই। আর এখন 1:30 তো বেজে গেছে, প্রায় 2টো বাজে। ভাগ্যিস ওই রসগোল্লা সিঙাড়াগুলো সময় মতো পেটে পড়েছিল। এখন খাওন দাওনটা কোন দিকে যে হবে। সুরজিৎ দা চারদিকে তাকিয়ে তেমন ধরনের কোনো লক্ষণই দেখতে পেলেন না। ধু ধু মাঠ। ভাত, মাংস কি মাছের ঝোলের গন্ধ অবধি হাওয়ায় নেই, শুধু পাকা ধানের গন্ধ, শীতের শুকনো বাতাস। পাপিয়া বৌদি এদিক ওদিক তাকিয়ে একটু অনিশ্চিত গলায় বলেই ফেললেন, তাহলে মিত্তির মশাই বেলা 2টো বাজে যে। মানিক মিত্তির যেন একটু লজ্জা পেয়ে গেলেন। হন্তদন্ত হয়ে তিনি সুরজিৎদার দিকে এগিয়ে এলেন, ঘড়ির দিকে তাকিয়ে নিয়ে বললেন, চলুন স্যার, চলুন, চলো বৌমা, বড্ডই বেলা হয়ে গেল। ছেলে মেয়েগুলো সত্যি খিদে মুখ শুকিয়ে গেছে। অমনি ব্যায়ামাগারের ছেলেরাও সব হাজির। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, দারুণ বলেছেন কিন্তু দাদা, ফাটিয়ে দিয়েছেন একেবারে। 4টে আইটেম কেমন ফাইনভাবে একসঙ্গে গেঁথেছেন না, এ কোনো কবি সাহিত্যিকের কম্য ছিল না, এ কেবল জার্নালিস্টই পারে। অনেক ধন্যবাদ দাদা, আবার ডাকলে আসবেন তো? এই যে এইদিকে বৌদি, বৌদি, আপনাদের চম্পাহাটি যাওয়ার গাড়ি এসে গেছে। শূন্য রিকশার কনভয় সামনে দেখেই হঠাৎ সুরজিৎদার মাথায় একটা চকিত বুদ্ধি খেটে গেল। এরা তাহলে দুপুরবেলা খাওয়াচ্ছে না, আর কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। তোমরা ভাই আবার কষ্ট করে চম্পাহাটি যাবে কেন? তার চেয়ে শোনো, এই এদের রিক্সা ভাড়াটা বরং এখানেই আগাম দিয়ে দাও, আর আমাকে রেল ভাড়াটা আর ওই ঢাকুরিয়ার রিক্সা ভাড়াটা দিয়ে দাও। আমি মিত্তির মশাই আমরা নিজেরাই চলে যাব। হ্যাঁ, এই দুপুরে আবার কলকাতা যাতায়াতে অনেক সময় লেগে যাবে, তোমাদেরও না খাওয়ার প্রচুর দেরি হয়ে যাবে। তার চেয়ে ছেলেরা একটুখানি পরামর্শ করে নিয়ে সুরজিৎদার প্রস্তাবেই রাজি হয়ে গেল। আপনি যদি কিছু মনে না করেন স্যার, তাহলে এই 15টা টাকা একটু রাখুন, মানে রেল ভাড়া বা ওপারের রিক্সা ভাড়া এদেরটা এখানেই দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিটুকু নিয়ে যান বৌদি, গাড়িতে খাবেন, অনেক বেলা হয়ে গেছে। বলে একটা তেলতেলে কাগজের বাক্সও ধরিয়ে দিল ওরা পাপিয়া বৌদির হাতে। এবারে একটা রিক্সা কম নেওয়া হলো, একটাতে সুরজিৎদা আর মিত্তির মশাই, অন্যটায় বৌদি বাচ্চাদের নিয়ে। বাচ্চারা তো এক্ষুনি মিষ্টির বাক্স খুলতে চায়। মাথার উপর গনগনে দুপুরের রোদ্দুর, শীতকাল তাই রক্ষে। এখন যে কোন হিসেবে রবীন্দ্র সপ্তাহ হয় তা ঈশ্বরই জানেন। তবে হ্যাঁ, ছেলেগুলো ভালো, অযত্ন করেনি। বৌদি আর বাচ্চাদের শীতকালেও ডাবের জল খাবার ইচ্ছে হয়েছিল, অর্থাৎ তেষ্টা পেয়েছিল। এখানে পুকুরের জমা জলে কত রকমের বীজাণু কে জানে। ডাব সর্বদাই বীজাণুমুক্ত পানীয়। বৌদি বুদ্ধি করে চাইতেই ছেলেরা তক্ষুনি ডাব এনে দিয়েছিল। বৌদির তেমন খারাপ লাগেনি ছেলেদের, কেবলই লাঞ্চের ব্যাপারটাই যা এখন। দুপুরের খাবার ব্যবস্থা তো করে আসেননি বৌদি বাড়িতে। বান্টি বুলটু একটু হতাশ। আউটিং অথচ পিকনিকই হলো না, শুধুই বক্তৃতা হলো, এ আবার কি? ওদিকে তখন ওই রিকশায় মানিক মিত্তির বলছেন, এই ছেলেরা দারুণ ইমপ্রেসড, আপনার গভীর জ্ঞানের পরিধি দেখে। কত বিষয়েই তো আপনি জানেন, কত সহজে যে লিঙ্ক আপ করলেন এতগুলো বিচিত্র বিষয়, সত্যি মার্ভেলাস হয়েছে। কি উপকারটাই যে আপনি করলেন, সত্যি সুরজিৎ বাবু, আর বড্ড সামলে দিয়েছেন। আর সুরজিৎদার কোলে গাঁদা ফুলের মালা, মুখে মৃদু হাস্য। মনে মনে তিনি ভাবছেন,
মন্দ কি, এই ক্যানিং লক্ষ্মীকান্তপুর লাইনে তো টিকিট কাটতে হয় না, সে খরচা তো নেই। ঢাকুরিয়া স্টেশনে নেবেই 10-12 টাকায় দিব্যি হিঙের কচুরি ভেজিটেবল চপ খেয়ে নেবো সবাই মিলে। 2টো রিক্সার জন্য 3 টাকা রেখে দিয়ে নট ব্যাড, যথালাভ। প্রধান অতিথি বলে কথা, কে জানে এটাই আমার দীর্ঘ কেরিয়ারের শুরু কি না। গল্পটা এখানেই শেষ। আপনার কিরম লাগলো যদি নিচে কমেন্ট বক্সে জানান, খুব ভালো হয়। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকবেন আর ভিডিওটা লাইক করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।